করে সে জায়গায় আজকে তেলের খনি আবিষ্কার করে আজকে বুঝিয়ে দিয়েছেন এই জায়গায় তেলের খনি আছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে তেলের খনি থাকার সত্ত্বেও আমরা কিন্তু 170 থেকে 175 টাকা লিটারে তেল বর্তমানে কিনে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই তেলটা যদি সঠিকভাবে যদি উত্তোলন করা হতো, বাংলাদেশের মানুষ, খোদার কসম করে বলি, বাংলাদেশের মানুষ এই তেলগুলা পানির যে দাম, পানির চাইতেও কম দামে তেল কিনতে পারতো। কম সুবহানাল্লাহ। সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়েছে ভারতকে। আজকে ভারত বন্ধু দেশ জানে যে এই দেশের তেল তো আর পাবো না, কারণ আমার দিদি তো আমার দেশে। এই জন্য ফারাক্কার বাদ দিয়ে ওই সিলেট অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। মায়ের কোল থেকে সন্তানগুলো ছিটকে পড়ে বানের পানিতে ভেসে চিৎকার করে চেঁচামেচি করে কে আসো বাঁচাও বাঁচাও বলে। এরা আমাদের বন্ধু দেশ, এরা আমাদের বন্ধু দেশ। আমি বন্ধু দেশের কথা বলতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এই দেশের ভিতরে 7টা খনিজ সম্পদ দিল। এই খনিজ সম্পদ 2 নাম্বার তেলের এলাকা সিলেট অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে এই বন্ধু দেশ ভারত। গরু বাছুরগুলো মানুষ কত টাকা খরচ করে নিজেরা না খেয়ে গরু বাছুরের জন্য কিন্তু খাবার কিনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খাদ্য ভুসি এগুলো যদি না থাকে, নিজের চাউল কেনা বাদ দিয়া কিন্তু গরু বাছুরে খাওয়ায়। কারণ গবাদি পশু যখন কথা বলতে পারে না, বোবা পানি কথা বলতে পারে না, যে লালন পালন করে তার মনের ভিতরে কত মায়া। নিজে না খেয়ে থাকলেও থাকতে পারি, কিন্তু আমার বাড়ির ভিতরে কোনো পশুকে আমি না খাওয়াইয়া রাখতে পারি না। সেই পশুগুলো আজকে বানের পানিতে ভেসে গেছে। এই যে আমাদের বন্ধু দেশ, এই 15টা বছরে কোনোদিন আমাদের উপরে ফারাক্কার বাঁধ উঠিয়ে দেওয়া হলো না। এই যে দাদি হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আমাদের 8টা থেকে 10টা এই বিভাগকে ডুবিয়ে দিয়েছে, ওই জেলাকে ডুবিয়ে দিয়েছে। এই মুসলমান ভাইরা আমার, আমাদের উপরে এই জালেম শাসক থাকার পরেও, জালেম শাসক থাকাকালীন যে বন্ধু রাষ্ট্রকে ব্যবহার করেছে, আজকে চলে যাওয়ার পরেও সেই বন্ধু রাষ্ট্রের সেই স্বৈরচারিতা আমাদের উপরে নিপতিত আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বর্ষার পানি, এই বর্ষার পানি এতদিন ছিল না। তিস্তা চুক্তি নিয়ে কত কেলেঙ্কারি হলো, তখন তো পানি দিল না। এই অকাল বর্ষার কারণ হচ্ছে একটাই, আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে জালেম শাসক। ওই জালেম শাসককে আবার বাংলাদেশে পাঠানোর একটা পায়তারা চালাচ্ছে। আমার ভাইয়েরা, 3 নম্বরের খনিজ সম্পদ বাংলাদেশে আছে পোর্ট। পোর্ট বুঝেন? বন্দর এলাকা। বাংলাদেশের 3 নম্বর খনিজ সম্পদ হচ্ছে পোর্ট এরিয়া। বাংলাদেশের চট্টগ্রাম পোর্টের উপরে বিশ্বের ইতিহাসে কোনো বড় পোর্ট এরিয়া আর বাংলাদেশে না, এই বিশ্বের জমিনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে এই পোর্ট এরিয়াতে বিশ্বের সব জায়গা থেকে মালবাহী জাহাজগুলো এসে ভেড়ে। এখানে এত বড় একটি জায়গা, সেই জায়গার ভিতরে এই পোর্ট অর্থাৎ এই জাহাজগুলোতে ভালো মালও আসে, খারাপ মালও আসে, হালাল হারাম, বৈধ অবৈধ সংমিশ্রণে এই পোর্ট এরিয়াতে জমায়েত হয়। এই পোর্ট এরিয়ার ভিতর থেকে বিশ্বের সকল সমুদ্র কেন্দ্রিক রাষ্ট্রগুলোতে এই জাহাজে করে সমস্ত মাল কি হয়? সরবরাহ হয়। এখন আমার দেশের কথা হলো, এই জায়গা থেকে কি শুধু ভালো জিনিস যায় না? সঠিকভাবে যদি নির্ণয় করা যেত, বাংলাদেশে ওইখানকার টাকা দিয়া বাংলাদেশের রাজস্ব খাতে অন্তত পক্ষে 30% এই বাজেটের সমস্ত টাকার খরচ বহন হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সম্পদ, এত বড় পোর্ট এরিয়া বিশ্বের কোন জায়গায় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে 3 নাম্বার হচ্ছে পোর্ট। 4 নম্বরে আমি যদি বলি সুন্দরবন। সুন্দরবন চেনেন কে? সুন্দরবন যারা গিয়েছিলেন, 4 নাম্বার সুন্দরবন এই খনিজ সম্পদের ভেতরে। কারণ হচ্ছে সুন্দরবনের এরিয়া এত বিশাল, যে বিশাল এরিয়া সুন্দরবন,
এর প্রাকৃতিক সৌন্দর্যতা গোটা বিশ্বের দরবারে মানুষের কাছে একটি নজিরবিহীন একটি বন হিসাবে বিবেচিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই সুন্দর ভিতরের মাঝখান দিয়ে যদি রাস্তা হতো, দুই পাশে পশু পাখি থাকবে, জীব জানোয়ার থাকবে, রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, চিতা থাকে, জিব্রা থাকে, জিরাফ থাকে, হনুমান, বানর, সমস্ত রকমের প্রজাতির প্রাণীগুলো সেই বনের ভিতরে আছে। বড় বড় অজগর সাপ থেকে শুরু করে কিংকুবরা সাপ পর্যন্ত সুন্দরবনে আছে। আবার সুন্দরবনের মধু নিয়ে একদল ব্যবসায়ীরা এরকম বিজ্ঞাপনের মধ্য দিয়ে তারা বিজনেস করতেছে। অনলাইন বিজনেস আছে না নাই? সুন্দরবনের মধু অত্যন্ত সুস্বাদু মিষ্টিদায়ক একটি মধু, সুন্দর সুন্দর মধু এই সুন্দরবন থেকেই সরবরাহ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই সুন্দরবন বিশ্বের কোন জায়গায় পাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় বন আর কোথাও নাই। আফ্রিকার জঙ্গল থাকতে পারে, আফ্রিকার জঙ্গলে সব কিছু আছে, কিন্তু এই রকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দরবন আর কোথাও নাই। এই সুন্দরবনের মাঝখান দিয়া যদি একটা রাস্তা বানাই দিত, দুই পাশে লোহার খাসার মতো, কিসের মতো? খাসার মতো। এই খাসার ভিতর দিয়া শুধু পর্যটকরা যাবে আর আসবে। যে টাকা ইনকাম হবে প্রতিদিন বছর শেষে, ওই টাকা একত্রিত করলে বাংলাদেশের বাজেটে যত টাকা লাগে বাংলাদেশের 40% টাকা এই সুন্দরবনের এই ঘোড়ার টাকা থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমাদের জন্য খনিজ সম্পদ। ভারতের লোলভ দৃষ্টি পড়েছে এই 4 নাম্বার কর্নার দিকে, ঠিক কিনা বলেন? আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের কাছে কিভাবে নিচ্ছে দেখেন। তাদের লোলভ দৃষ্টি 4 নাম্বার সুন্দরী কন্যা হচ্ছে কোনটা? সুন্দরবন। সুন্দরবনকে নষ্ট করার জন্য ভারতের আরেকটা পায় তারা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে না নাই? কথা বলেন মুসলমান। রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই সুন্দরবন এরিয়ার পার্শ্বে নির্মাণ করা হয়েছে। যেই জায়গায় ভারত চেয়েছে আমি যদি এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করাই দিতে পারি, আমার ব্যবসায় উন্নতি হবে। কি উন্নতি? ওই জায়গার কোনো মানুষ থাকবে না। আসলে তো ওই এরিয়ার ভিতরে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, একদম জনমানবহীন নির্জন মরুভূমি একটি এলাকা বানিয়ে দিয়েছে। হাজার হাজার শিশুকে এরকম দূষিত আবহাওয়া দিয়ে তারা মেরে ফেলেছে। কয়লা দিয়া বিদ্যুৎ তৈরি করে বিষাক্ত গ্যাসের মতো দূষিত আবহাওয়া তৈরি করে ওই এরিয়াকে পুরি সারখার করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু হিসেবে আমাদের গলায় কি রকম করে ছুরি চালিয়েছে হিসাব করা যায়। আরো তো এলাকা ছিল, আসিল না? আরো এলাকা ছিল না? কত এই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় পাশেই বিশাল জায়গা থাকে খোলা, বছরের 9 মাস পর্যন্ত সেখানে চর পড়ে থাকে। সেখানে বিদ্যুৎ কেন্দ্র বানালে কি হতো? বানালেন কোথায়? বাংলাদেশের পর্যটক, যেখানে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মানুষগুলো এই সুন্দরবনের দিকে তাকিয়ে থাকে। এই সুন্দরবন আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 4 নাম্বার